নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন সাহিত্যিক শিবনাথ ভট্টাচার্য রচিত সাঁওতালি। বিস্মৃত যৌবনদিনের এক অনাবশ্যক কাহিনী। তখন আমি বরাকরের কাছে একটা কলিয়ারিতে নতুন চাকরি করতে এসেছি। গুটি কয়েক মহুয়া গাছের তলায় লাল টালিতে ছাওয়া আমার ছোট্ট কোয়ার্টারটি। সম্মুখে ধু ধু করছে বহু বিস্তৃত দূরবিসর্পী প্রান্তর। আশেপাশে কোম্পানির আরও কতকগুলি ছোট ছোট কোয়ার্টার। প্রত্যহ ভোরের বেলা ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে ঘরের বাইরে এসে বারান্দার কোণে বেতের মোড়াটা পেতে বসি। সামনের পথ দিয়ে সাঁওতালি কুলি কামিনের দল পরস্পরের সঙ্গে হাত ধরাধরি করে সমবেত কণ্ঠে গান গাইতে গাইতে যে যার কাজে যায়। তাদের দিকে চেয়ে মনে হয় এরা যেন জগৎকে জয় করেছে। দুঃখ ও দারিদ্র্যের মধ্যে থেকেও এরা হাসে, গান গায়, আত্মীয় স্বজন নিয়ে আনন্দ করে। আমাদের মতো হতভাগ্য কেরানিগুলোর চেয়ে এদের প্রাণের প্রাচুর্য ঢের বেশি। প্রায় প্রত্যহই দেখি দলের পেছনে সর্বশেষে যায় একটি সাঁওতালি যুবক আর একটি সাঁওতালি কিশোরী। যুবকটির নাম বনশী। আমাদেরই কলিয়ারিতে সে কুলির কাজ করে। প্রত্যহ দুটি বেলা তার সঙ্গে আমার চোখাচোখি হয়। আর মেয়েটি স্থানীয় এক কলিয়ারি ম্যানেজারের মেম সাহেবের কাছে আয়ার কাজ করে। তাদের সম্বন্ধে এইটুকু জানতে পেরেছি। একদিন দেখলাম বনশী আর তার বান্ধবী দুজনে হাত ধরাধরি করে গল্প করতে করতে চলেছে। মেয়েটি বনশীর মুখের দিকে চেয়ে অবদ্ধ ভাষায় কি একটা কথা বলল। উত্তরে বনশী তার চুলের খোঁপা ধরে মাথাটি ঈষৎ নেড়ে দিল। মেয়েটিও তার সুগোল সুডোল বাহুখানি উত্তোলন করে ফস করে বনশীর গালে একটা ঠোনা মেরে বসল। হঠাৎ তাদের চোখ পড়ল আমার দিকে। আমাকে তাদের দিকে অসভ্যের মতো চেয়ে থাকতে দেখে বনশী বলল, হ্যাঁ দেখছিস বাবু, আমাকে টুর্নি কেমনি করে মারলেক, আমি কিন্তু ছাড়বেগলি। তাকে জিজ্ঞাসা করলাম, টুর্নি তোর কে হয় রে? হ্যাঁ কে আবার হবে রে, ও আমার কেউ হয় না। এই বলে বনশী টুর্নির হাত ধরে আবার চলতে আরম্ভ করল। সেই থেকে প্রতিদিন কাজে যাবার সময় তারা আমার সঙ্গে দুটো একটা কথা না বলে যেত না। একদিন কথায় কথায় টুর্নি জিজ্ঞাসা করল, বাবু তোহার বহু কোথাকে রে? তাকে রহস্য করে বললাম, ঘরকে। টুর্নি আমার সম্মতির অপেক্ষা না করেই কোয়ার্টারের ভেতরে চলে গেল। কিছুক্ষণ পরে ফিরে এসে বলল, ভিতরকে নাই তো, সে গেল কোথাকে রে? হেসে বললাম, পালিয়ে গেছে। এতক্ষণে সে বুঝতে পারল যে আমি তাকে রহস্য করছি। সে হেসে ফেলল। তবে আর কি হবে রে, তুহার বউ থাকলে তার সাথে দুটো গল্প করে যেতাম। কেন, আমার সঙ্গে গল্প কর না। সলজ্জ হেসে টুর্নি বলল, তোর তুহার সাথে কি গল্প করবো রে? এই বলে সে মুখ টিপে হাসতে হাসতে চলে গেল। দিন কয়েক পরের কথা। সেদিন দেখি বনশী সকলের শেষে একা একা কাজে যাচ্ছে। মুখখানি শুষ্ক, চুলগুলো উস্কো খুস্কো, হাবভাবে কেমন একটা নীরব নির্লিপ্ততা। তাকে টুর্নির কথা জিজ্ঞাসা করলাম। মলিন মুখে বনশী বলল, কাল বিকাল থেকে তার বড় জোর ভুকার হয়েছে রে বাবু। দাওয়াই দিয়েছিস? দাওয়াই খাওয়াবার পয়সা কোত্থেকে পাবো বাবু? কেন, সরকারি ডাক্তার রয়েছে তো। ও ডাক্তারটা বড় বজ্জাত আছে রে, পয়সা না দিলে দাওয়াই দিবেগনি। সরকারি ডাক্তার ভদ্রলোকেদের কাছে ঔষধের পয়সা দাবি করতে পারেন না, তাতে চাকরির ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু মূর্খ ও দরিদ্র সাঁওতাল আপিল করবার মতো বুদ্ধি বিবেচনা এদের নেই। চোখ রাঙিয়ে এদের কাছ থেকে যা কিছু আদায় করতে পারা যায় তাই হয় ডাক্তারবাবুর আউট ইনকাম, অর্থাৎ উপরি। আর দু পয়সা উপরির আশাতেই তো এই অসভ্য কয়লাকুঠোর দেশে এসে
কাদায় গুণ ফেলে পড়ে থাকা। তাকে জিজ্ঞাসা করলাম, তুই কোথায় যাচ্ছিস? কাজকে। তো এখানে টুর্নির কে আছে? কেউ নেই রে বাবু, ভিনগ্রাম থিনে এসেছিল এখানে কাজকে। তুই আজ আর কাজে যাসনি, টুর্নিকে দেখে যা। কাজকে না গেলে খাইব কি বাবু? এক রোজ না খাটলে উপোস দিতে হবে আমাদেরকে। অবসর সময় আমি নিজে হোমিওপ্যাথিক চর্চা করতাম। একটু দাঁড়াতে বলে ঘরের মধ্যে উঠে গেলাম। আমার ওষুধের বাক্সটা নিয়ে এসে বললাম, চল বংশী, টুর্নিকে দেখে আসি, আমিও ডাক্তারি জানি। আনাড়ির মতো বংশী কিছুক্ষণ আমার মুখের পানে ফ্যালফ্যাল করে চেয়ে রইল। তারপর একটা ঢোক গিলে বলল, তোকে কত দিতে হবে রে বাবু? তাকে যখন জানালাম যে আমায় কিছু দিতে হবে না, তখন তার চোখ দুটো একবার ছলছল করে উঠল। ওষুধের বাক্সটা তার হাতে দিয়ে বললাম, চল, আজ আর তোকে কাজে যেতে হবে না। কোনো কথা না বলে বংশী আমাকে পথ দেখিয়ে আগে আগে চলতে লাগল। শীর্ণ সিঙ্গারন নদীর ধারে ছোট ছোট খুপড়ির মতো সাঁওতালদের কতকগুলি ধাওড়া। তারই একটির ভেজানো আগড় ঠেলে বংশী ভেতরে প্রবেশ করল। পেছনে পেছনে আমিও তার অনুসরণ করলাম। আলো বাতাসহীন স্যাঁতস্যাঁতে ছোট্ট একটা খুপড়ি। মেজের উপর একখানা থলে বিছিয়ে টুর্নি অঘরে পড়ে আছে। মাথার শিয়রে একটা জলের কলসি ও জল খাবার একটা চটা ওঠা গ্লাস। তার কপাল স্পর্শ করে ডাকলাম, টুর্নি, একটু জল। কলসি থেকে জল গড়িয়ে বংশী একটু একটু করে তার মুখে ঢেলে দিল। পরীক্ষা করে দেখলাম সাদাসিধে জ্বর, শুধু উত্তাপটা একটু বেশি। জলের গ্লাসটায় কয়েক ফোঁটা ওষুধ ঢেলে তাকে খাইয়ে দিলাম। অশ্রুভারাক্রান্ত চোখের টুর্নি আমার মুখের পানে নির্নিমেষে চেয়ে রইল। বংশীর হাতে একটা টাকা দিয়ে বললাম, যা বাজার থেকে দুধ, সাবু আর মিছরি কিনে নিয়ে আয়। ভাত খেতে দিসনি যেন আজ। টাকাটা নিয়ে বংশী বলল, ইহার থেকে কত নিবক রে বাবু? উঠে দাঁড়িয়ে বললাম, সব নিবি, যা নিয়ে আয় চট করে। আর দেখ, এই বিকেলবেলা আমাকে গিয়ে বলে আসবি কেমন থাকে। বংশী কোনো কথা বলল না। তার মুখের অবাক ভাষা দৃষ্টির অনির্বচনীয়তার ভিতর দিয়ে আত্মপ্রকাশ করতে লাগল। সে একবার আমার মুখের পানে, আর একবার হাতের টাকাটার দিকে সস্নেহে চাইতে লাগল। একেবারে একটা টাকা খরচ করবার স্বাধীনতা হয়তো তার জীবনে খুব কমই এসেছে। বিকালবেলা গিয়ে দেখি টুর্নির জ্বর বেঁকে দাঁড়িয়েছে। অঘোর অচৈতন্য অবস্থায় সে অনর্গল প্রলাপ বকে যাচ্ছে। তার অবস্থা দেখে বুঝলাম তার চিকিৎসা করা আর আমার সাধ্যে কুলোবে না। বংশীকে বললাম, সরকারি ডাক্তারকে ডেকে আনতে, পয়সা আমি দেব। বংশী দ্রুত পদে ডাক্তারবাবুর ডিসপেন্সারি অভিমুখে চলে গেল। ডাক্তারবাবু এলে তার হাবভাব দেখে মনে হলো তিনি আমাকে টুর্নির মাথার শিয়রে বসে তাকে হাওয়া করতে দেখবার প্রত্যাশা করেননি। হেসে তাকে বললাম, অবাক হবেন না ডাক্তারবাবু, ঘটনাচক্রে এখানে এসে পড়েছি। ডাক্তারবাবু বিজ্ঞের মতো মাথা নেড়ে একটুখানি হাসলেন। 8-10 দিন পরে টুর্নি সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করল। সেদিন রবিবার, কাজকর্মের বিশেষ কোনো তাড়া নেই। সকালবেলায় ঘরের রোয়াকে বসে সেই সপ্তাহের একখানি সাপ্তাহিক নিয়ে অন্যমনস্কভাবে পাতা উল্টে যাচ্ছিলাম। গল্প, কবিতা ও নানা রকমের চিত্রবর্তিকায় সাপ্তাহিকখানি এক সম্ভারে সমৃদ্ধ। একটা গল্প পড়তে পড়তে হঠাৎ মনে হলো, টুর্নি ও বংশীকে নিয়ে যদি এমনিতর একটা গল্প সৃষ্টি করা যায় তাহলে কেমন হয়। চোখ বুজে ভাবছিলাম, ঠিক এই সময় কানের কাছে প্রতিধ্বনিত হলো, বাবু। চেয়ে দেখি বংশী, তার পেছনে দাঁড়িয়ে টুর্নি। কদিন জ্বরে ভোগবার পর তার সেই সুগোল সুডোল মুখখানি শুকিয়ে এতটুকু হয়ে গেছে। কোনো রকম ভূমিকা না করেই বংশী বলল, এখানকে তো তোর অনেক জানাশোনা লোক আছে বটে, তাদের ঘরকে টুর্নির একটা কাজ করে দে বাবু।
জিজ্ঞাসা করলাম, কেন, টুর্নি তো চাকরি করছিল, সে চাকরিটার কি হলো? ওরা আর লিবেক না, 10 রোজ নাগা হয়েছে বটে। 10 রোজ নাগা হয়েছে বলে টুর্নির চাকরি গেছে। যারা দরিদ্র দিন মজুর, তাদের চলতে হবে ঠিক মেশিনের মতো। চলতে চলতে থামলেই বিপদ, অকেজো বলে বাতিল হয়ে যাবে। বললাম, তা আমি চাকরি কোথায় পাবো? একটা দেখে দিতেই হবে বাবু, আর নইলে টুর্নি না খেতে পেয়ে মরে যাবে রে। সবই তো বুঝলাম, কিন্তু টুর্নির জন্য এখন চাকরি কোথায় খুঁজি? এখানে নতুন এসেছি, যাদের চিনি তাদের সঙ্গেও বিশেষ সৌহৃদ্যতা নেই। কাজেই কি উপায়, কোথায় যে টুর্নির চাকরি করে দিতে পারি তা ভেবে ঠিক করতে পারলাম না। একটুখানি ভেবে টুর্নিকে বললাম, কেন, তুই তো খাদে কাজ করতে পারিস। টুর্নি বলল, খাদের লোকেরা ভারী বজ্জাত। তা আমিও তো খাদের লোক। তুই বাবু ভালো লোক আছিস। তো আমার ঘরে কাজ করবি? কেন করব না রে, তুই তো আপনা হাতে ভাত রাঁধিস। আমি কুকারে রান্না করে খাই, তার মধ্যে চাকরের বড় একটা প্রয়োজন বোধ করি না। তাকে জিজ্ঞাসা করলাম, সত্যি তুই থাকবি টুর্নি? টুর্নি বলল, কেন থাকবো না রে, তুই যে আমার জান বাঁচিয়েছিস রে। সেই থেকে টুর্নি আমার বাসাতেই থেকে গেল। আমি তাকে সকল কাজকর্ম দেখিয়ে দিলাম। জল তোলা, কাপড় কাচা, কুটনো কোটা ইত্যাদি বাইরের যাবতীয় কাজকর্ম সেই করতে লাগলো। খোরাকির দরুন সে আমার বাসা থেকে রোজ চাল নিয়ে যায়। মাইনা বলে আমি তাকে মাসে মাসে 2 টাকা করে দিই। সে তাতেই খুব খুশি। দিন কয়েক পরে একদিন সকালবেলায় দেখি টুর্নি কাজ করছে বটে, কিন্তু আজ কাজকর্মে তার যেন উৎসাহ নেই। হাবভাবে কেমন একটা নীরব নির্লিপ্ততা, মুখখানি একটু মলিন, যেন অশ্রু বিধৌত। তাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে রে টুর্নি? টুর্নি কোনো কথা বলল না, সে মুখ বুজে কুটনো কুটতে লাগল। তাকে একটা ধমক দিয়ে বললাম, এই বল না, তোর কি হয়েছে? টুর্নি যা বলল তার ভাবার্থ এই, মাস 6 পূর্বে বংশীর সঙ্গে যখন তার প্রথম ভাব হয়, তখন বংশী একদিন তার গা ছুঁয়ে শপথ করেছিল সে কখনো আর তাড়ি খাবে না। কিন্তু কাল রাত্রে কতকগুলো দুষ্টু সঙ্গীর পাল্লায় পড়ে সে আবার তাড়ি খেয়েছে। তাকে বললাম, খেলেই বা, তোর তাতে কি? আমার কথার উত্তরে সে বলল, মুখ পোড়া আমার গায়ে হাত দিয়ে কিরা করলে কেন? মিথ্যেবাদী নিমখারাম কোথাকার। টুর্নির সেই অশ্রুবিধৌত মুখখানির পানে তাকিয়ে হঠাৎ মনে হলো, এই 2টি সাঁওতাল নরনারীর মধ্যে একটি ধর্মের সম্পর্ক পাতিয়ে এদের 2টি হৃদয়কে একটি সহজ আত্মীয়তার সমসূত্রে গেঁথে দিলে কেমন হয়। তাকে বললাম, আচ্ছা টুর্নি, বংশীর সঙ্গে যদি তোর বিয়ে হয়? দূর বলে ফিক করে একটুখানি হেসে টুর্নি কর্মান্তরে চলে গেল। পরদিন সকালে দেখি টুর্নি প্রতিদিনের মতো বংশীর সঙ্গে হাত ধরাধরি করে হেসে গল্প করতে করতে কাজে আসছে। আমার বাসার কাছাকাছি এনে বংশী তার হাত ছেড়ে দিয়ে সোজা চলে গেল। টুর্নি কাছে এলে তাকে জিজ্ঞাসা করলাম, কিরে, তোদের আবার ভাব হয়ে গেছে? প্রসন্ন হেসে টুর্নি বলল, ও মিথ্যেবাদীটা বাবু আবার আমার গা ছুঁয়ে কাল কিরা করছে। তার কথায় ও হাসবার ভঙ্গিতে আমিও না হেসে পারলাম না। সকল প্রকার প্রেমের প্রথমেই থাকে এমনিতর একটা প্রাণ, সচেতন অভিনয়, যা মানবান্তরের ভাবপ্রবণতা এক নতুন সচেতনতায়, নতুন সমীপতায় সঞ্জীবিত করে তোলে। টুর্নি হঠাৎ প্রশ্ন করে বসল, বাবু তুই শাদি করবি কবে রে? বুখার হলে কে দেখবে তোরে? হেসে বললাম, কেন, তুই? সে নতমুখে দাঁড়িয়ে নিঃশব্দে পায়ের আঙুল দিয়ে মাটি খুঁড়তে লাগল। তার আরও কাছে সরে এসে জিজ্ঞাসা করলাম, কিরে, দেখবি না তুই? মুখখানি তুলে আমার উপর পরিপূর্ণ একটা দৃষ্টি নিক্ষেপ করে সে বলল, কেন দেখবো না রে বাবু? একসময় তুই আমার জান বাঁচিয়েছিস, আমিও তোর তারে জান কবুল করতে রাজি আছি বাবু।
কবে তার অসুখের সময় সামান্য কিছু অর্থ দিয়ে তাদের সাহায্য করেছিলাম, তার পরিবর্তে সে আজ আমার জন্য জান পর্যন্ত কবুল করতে প্রস্তুত। অশিক্ষিত দরিদ্র সাঁওতাল, লোকের চোখে তারা অসভ্য ও অসামাজিক, কিন্তু তাই বলে তারা অকৃতজ্ঞ নয়। টুর্নির ওপর অকারণে আমার কেমন একটা মমত্ববোধের সৃষ্টি হলো। টুর্নিকে বললাম, বংশীকে তুই শাদি কর, খরচপত্র যা হয় আমি দেব। হেসে টুর্নি বলল, তুই এখনো ছেলে মানুষ আছিস কিনা, তাই রাত দিন কেবল শাদি শাদি করিস। আর তুই বড্ড বুড়ি হয়ে গেছিস নয় রে টুর্নি? গ্রীবা বাঁকিয়ে টুর্নি বলল, যা, খালি শাদি শাদি করলে আমি আর কাজকে আসবনি। কাজকে না এলে গিলবি কি? কেন? খাতকে যাব, মাল কাটবো। তাই যাস। এই বলে আমি আমার নিজের কাজে চলে গেলাম। টুর্নি কিন্তু বিশ্বস্ত ভৃত্যের মতো আমার আজ্ঞা পালন করল না। পরদিন প্রত্যুষে আমার ঘুম ভাঙবার পূর্বেই সে এসে তার নিত্যকারের কাজে লেগে গেল। এমনি করতে করতে একদিন সে হঠাৎ আমার অন্তরের অনেকখানি নির্বিঘ্নে দখল করে বসল। সেদিন বিকালবেলায় অফিসের কাজকর্ম সেরে ফেরবার পথে একটি সাঁওতাল দম্পতিকে তাদের ধাওড়ার বাইরে বসে গল্প করতে দেখে আমার মানসচক্ষে টুর্নি ও বংশীর ছবি পাশাপাশি ফুটে উঠল। তাদের দুজনার পরিচয় সূত্রে একটি গ্রন্থি গেঁথে দিয়ে বাসা বাঁধাবার সেই পুরাতন প্রবৃত্তি আবার আমার অন্তরে মাথাচাড়া দিয়ে উঠল। বাসায় ফিরে তৎক্ষণাৎ বংশীকে ডাকিয়ে আনলাম। তাকে টুর্নিকে বিবাহ করবার কথা বলাতে সে লজ্জায় অধোবদনে রইল। টুর্নির দিকে চেয়ে জিজ্ঞাসা করলাম, কিরে, তুই কি বলিস? আমার কথায় টুর্নি ম্লান একটু হাসল, তারপর বলল, আমি আর কি বলবো বাবু, ও আমায় শাদি করবেকনি। অবাক বিস্ময়ে প্রশ্ন করলাম, কেন করবেকনি? টুর্নি বলল, আমি কাহারের মেয়ে, আর ও আমার থেকে জাতকে উঁচু আছে। তার কথার অর্থ ভালো করে বুঝতে না পেরে আনাড়ির মতো আমি একবার তার মুখের পানে আর একবার বংশীর মুখের পানে তাকিয়ে দেখতে লাগলাম। বংশী বলল, আমরা জানি বাবু, তুই আমাদের মধ্যে শাদি করিয়ে দিতে চাস, কিন্তু সে কেমন করে হবে এক বাবু? তাহলে যে আমাদেরকে কেউ জাতকে নিবেনি। ব্যাপারটা আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল। সাঁওতালদেরও জাত আছে, ধর্ম আছে, আবার আমাদেরই মতো সমাজ আছে। জাতি ধর্ম সমাজের সেই কঠোর অনুশাসন লিপির চাপে তাদের হৃদয়ের ধর্ম চাপা পড়ে গেছে। কতকটা আপন মনে টুর্নি বলে যেতে লাগলো, ভিন গাঁয়ের একটা কামিনের সঙ্গে বংশীর বিবাহের সব ঠিকঠাক হয়ে গেছে, টাকার জোগাড় করতে পারছে না বলে বিবাহ হচ্ছে না। 3 মাস আমার এখানে চাকরি করে টুর্নি তার মাইনের 6টি টাকাই জমিয়েছে, আর 4 টাকা হলেই বংশীর বিবাহের সকল খরচপত্র কুলিয়ে যায়। বলতে বলতে টুর্নির সেই সুচারু চোখ দুটি অশ্রুসজল ধারায় চকচক করে উঠল। উঠে গিয়ে ঘর থেকে একখানা 10 টাকার নোট বের করে এনে টুর্নির হাতে দিয়ে বললাম, এই নে, মাইনের টাকা তুই নিজে খরচ করিস, তা থেকে আর তোকে দিতে হবে না। সে কোনো কথা বলল না। নোটখানা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপন মনে অনাবশ্যক কতকগুলি ভাঁজ করে আলগোছে বংশীর হাতে ফেলে দিল। বংশী চলে গেলে তাকে জিজ্ঞাসা করলাম, তারপর তোর কি হবে? নির্লিপ্ত কণ্ঠে টুর্নি জবাব দিল, কি আবার হবে? তুই একা থাকবি কি করে? যেমনটি করে তুই থাকিস। এই বলে সে কর্মান্তরে চলে গেল। দিন কয়েক পরে হঠাৎ একদিন আমার বদলির নোটিশ এলো। কলকাতার হেড অফিসে গিয়ে কাজ করতে হবে। সকল কথা শুনে টুর্নি বলল, তো দেশকে গিয়ে একটা শাদি করিস বাবু, তোরা পুরুষ মানুষ, শাদি না হলে। তার অসমাপ্ত কথাটা সম্পূর্ণ করে দিয়ে বললাম, ঘর চলে না নয় রে টুর্নি। সে হাসতে হাসতে চলে গেল। আসবার দিন তার হাতে কিছু টাকা দিতে গেলাম, সে কিছুতেই নেবে না। আমি জোর করে তার আঁচলে বেঁধে দিলাম। আমি চলে এলাম। পথের ধারে
একটা মহুয়া গাছের গায়ে ঠেসান দিয়ে টুর্নি চুপটি করে দাঁড়িয়ে রইল। চলতে চলতে একবার মুখ ফিরিয়ে দেখি সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঁচলে চোখ মুছছে। তারপর টুর্নির সঙ্গে আর আমার কখনো দেখা হয়নি। মাস 5-6 পরে আমাকে কর্মোপলক্ষে আরেকবার সেখানে যেতে হয়েছিল। গিয়ে দেখি স্ত্রীকে নিয়ে বংশী দিব্যি সংসার পেতেছে। তার কাছে টুর্নির খোঁজ করে জানতে পারলাম মাস 3-4 আগে টুর্নি এক চা বাগানে কাজ করতে গিয়েছিল। তার আর কোনো উদ্দেশ্য নেই। কে জানে বংশী আর কখনো তার কোনো উদ্দেশ্য পাবে কিনা।